জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তো কোনটা আগে বলবো, ভালোটা না খারাপটা? আচ্ছা, দুপুরে কেন মন খারাপ ছিল? মানে এখন মনটা ভালো হলো কিভাবে? আহা ছাড়ো না, এখন খারাপ খারাপ কথা বাদ। এখন শুধু যা হবে সব ভালো আলোচনা হবে। ও, তার মানে এখন তোমার মন একটু ভালো আছে, আর তোমার মন ভালো থাকলে আমারও মন ভালো থাকে। আচ্ছা বলো, কি হয়েছে? মানে মজার কিছু কি? মজা ঠিক না, তাহলে ওই আর কি। এই দেখো, ওই আর কি বলে কিছু হয় না। কি হয়েছে বলো? বাট আপনি যখনই মা হবেন খুব ভালো মা হবেন। আরে আমার লজ্জা করছে। আরে বোঝর বলছে লজ্জা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে সেটা তো বলো। মানে কি এমন কথা, লজ্জা পাওয়ার কি হলো বল না। হ্যাঁ, কারণ আমাকে একজন একটা কথা বলেছে। কি? আচ্ছা বেশ, সে তো ভালো কথা। তো কে কি বলেছে সেটা বলো। আমাকে একজন বলেছে যে, ও বাদ দাও, আমার লজ্জা লাগছে। আরে তো মহা মুশকিল হলো। এই 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 বলো না কি হয়েছে। ছাড়ো, বাদ দাও। লজ্জা কেন পাচ্ছ সেটা বলো। একজন গার্জিয়ান আমাকে বলেছে যে আমি খুব ভালো মা হতে পারবো, কারণ আমি বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশে যাই। তাই বেশ, তো তোমার কি মা হতে ইচ্ছা করছে? তোমার ইচ্ছে হবে আর আমি পূরণ করব না, এটা তো হতে পারে না, তাই না? শুধু আমাকে একটু সময় দাও। আসলে আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তাই না? তারপরেই তো আমার চেক আপ আছে, ডক্টরের সঙ্গে কথা বলবো, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। আর আমি তো তোমাকে বলেইছিলাম যে আমাদের একটা ছোট্ট উর্মি আসবে, খুব শিগগিরই আসবে সে। তুমি যেমন আমার জীবনটা আলোতে ভরিয়ে দিয়েছো, সে এসে আমাদের জীবনটা খুশিতে ভরিয়ে দেবে। আর তখন আমি হব এই পৃথিবীর সব থেকে সুখী আর ভাগ্যবান মানুষ। জীবনকে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটাও সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। স্বপ্ন দেখছি নাকি? ঘুম থেকে উঠে পড়েছি। কিসের অঙ্ক? কাল মাসের হিসাবের অঙ্কটা দিলে তো, ওটাই নিয়ে এসেছি। এই দেখো, এই খাতাটায় আছে। উত্তর মিলে গিয়েছে? না, মেলাতে পারিনি। তোমার কাছে সারা মাসের শেষে মাত্র 31 টাকা থাকে। আমার বৌদি একেবারে পিসি সরকার, শুনছো গো? আমার পকেটে ঠিক যে কটা পয়সা পড়ে থাকে সে কটার কথাই বলেছে, 31 টাকাই থাকে বাবা। আর তুমি যে আমাদের স্কুলের জন্য রোজ 2 টাকা করে দাও, তাতে তো আরো 96 টাকা লাগে। সেই খরচটা তো তুমি লিস্টে দাওনি। ওটা যোগ করলে তো তোমার কাছে প্রত্যেক মাসে 65 টাকা করে লোন থাকার কথা। তুমি কি করে করো? ওসব বাবারা ম্যাজিক জানে, ম্যানেজ করার ম্যাজিক বাবারা জানে। আমাকে কম্পিউটার কিনে দিতে হবে না বাবা? এই যে বলে কালকে লাগবে, আজকে কিনে দিতে হবে। এই তো আমার বৌদি, এই তো ঠিক মানুষের মতো মানুষ হচ্ছে। মাকে বলি, মা কত বকাবকি করছিল, শুনছো? বৌদির কম্পিউটার লাগবে না। কম্পিউটার কিনে দিতে হবে না, কিন্তু আমার কম্পিউটার লাগবে। লাগবে কিন্তু কিনে দিতে হবে না? এটা আবার কি ধাঁধা বাবা? কোন ধাঁধা? আচ্ছা, এই মাসে বাড়ির ডিটারজেন্ট কেনা হয়ে গেছে? ডিটারজেন্ট? তুমি কি শব্দ ছক করছো? মানে তোমার লাইনগুলো আমি বুঝতে পারছি না, মানে আমার অ্যান্টেনায় ধরছে না। বলো না একটু ঠিক করে। এই যে এই যে থার্ড প্রাইস ল্যাপটপ সব জেলা থেকে একজন করে পেয়েছে। আমি প্রবাবিলিটি মিলিয়ে বলে দেব কোন কোন দোকান থেকে কটা ডিটারজেন্ট কিনলে প্রাইজ জিততে পারবো।
যা করার করতে হবে। অতনু খুবই চেষ্টা করছে, ও তো বেরিয়ে গেছে পুরনো কাস্টমারদের কাছে যাদের আমরা রত্ন ডেলিভারি করতে পারছি না। যদি কোনোভাবে ওদের বোঝানো যায়, কিন্তু এইভাবে তো বেশি দিন চালানো যাবে না দাদা। রত্ন আমাদের হাতে পেতেই হবে। ধুর, এরা সেই কখন থেকে কথা বলেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। আজকে যে করেই হোক আমাকে শৈলমার সাথে কথা বলতেই হবে। মা শৈলমাকে বিয়ে নিয়ে কিছু বলার আগে আমাকেই যা বলার বলে দিতে হবে। হ্যাঁ, হ্যালো, আমি দেখছি যতটুকু যেটুকু করতে পারি আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যারা খুব বড় মুখ করে বলেছিল যে রত্ন নিয়ে আসবে, খুঁজে বার করবে, কই তাদের তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। শৈলমা, রত্ন উদ্ধার করে দেব বললেই তো রত্ন উদ্ধার করা যায় না, তাই না? গৌরীর মুখে তো সারাক্ষণ বড় বড় বুলি লেগেই আছে, কিন্তু কোনো কিছু বলা আর করার মধ্যে তো অনেকটা পার্থক্য, তাই না? আমার অবাক লাগে ঈশানের কথা ভেবে। ঈশানের মতো এরকম একটা বুদ্ধিমান ছেলে, হ্যাঁ, তাও গৌরীকে চিনতে পারছে না। নাকি বউয়ের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে ওঠা আর বসা, এই চলছে, ভালো মন্দ কিছুই বুঝছে না। গৌরী বড় বড় কথা বলে না, ও যা বলে সেটা করে দেখায়। গৌরী আজ পর্যন্ত কোনো কাজ করেনি, এমন কি কখনো হয়েছে? তুমি বলছো গৌরী যখন বলেছে তখন রত্ন উদ্ধার করে আনবে? নিশ্চয়ই আনবে দাদা, এটা আমার বিশ্বাস। আনলেই ভালো, এত বড় সমস্যাটা মিটে যাবে। আকাশ কুসুম ভাবনা, হ্যাঁ, গৌরী রত্ন উদ্ধার করে নিয়ে আসবে সত্যি সত্যি। তোমরা ভাবতে পারো, কিন্তু আমি তো জানি মুখে যত বড় বড় কথা বলুক না কেন কিচ্ছু করতে পারবে না। খালি হাতে গৌরী ফিরবে, আর ওকে এসে আমার মুখোমুখি দাঁড়াতে হবে। ফিরুক একবারও আজ। কিন্তু ওরা গেল কোথায়? শোনো, আজ ওকে কেউ কিচ্ছু বলবে না। ওকে কাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কাল অবধি আমরা দেখি, তার আগে কিচ্ছু বলা ওকে উচিত নয়। আমার আর ভালো লাগছে না, আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমি আমার ঘরে গেলাম। না, আমিও যাই। কাকুন এসে পড়বে, আমি বলছি কাকুন আসবে, কাকুন এসে পড়বে। কাকুন এসে পড়বে, মাথা ঠান্ডা। সামনে বিয়ে, উৎসবের এগেনস্টে ইনভেস্টিগেশন চলছে। কাকুনকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠাকুর, ভগবান তুমি রক্ষা করো, ভগবান কাকুনকে ফিরিয়ে দাও, ভগবান রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, কাকুনকে ফিরিয়ে দাও। আসতে পারি, আসতে পারি। ওকে, কাকুনের স্কুলের টিচার তো। আমার মেয়ের কোনো খবর পেলেন? পেয়েছি। কোথায় কোথায় কাকুন? ওকে নিয়ে এসো।
তুই কাকন? ঠিক আছিস তুই? ওকে ওকে কে বাঁচালো? আপনি ওনাকে চিনবেন না ম্যাডাম, কারণ উনি হচ্ছেন একজন দৌড়দণ্ডপ্রদ মানুষ। কে? নাম জ্যাজ সান্যাল। জানতাম পাপ্পান মেনানের মতো শ্যানাকে খাঁচায় পুড়তে পারে একজন, জ্যাজ সান্যাল। আমি এখন শেয়ালের খাঁচায় এসেছি, এক শেয়াল। এবারে আমার কোলে বসো। গল্প শোনানোর জন্য আপনি ঠাকুর ঘরে নিয়ে এলেন? বলছি শুনুন না। গুগলি, তুমি জানো এটাকে? হ্যাঁ চিনি তো, কৃষ্ণ ঠাকুর। এনার জন্ম নিয়ে অনেক গল্প আছে, শুনবে? কৃষ্ণের মায়ের নাম ছিল দেবকী, আর বাবার নাম ছিল বাসুদেব, আর মামার নাম ছিল কংস। কংস খুব অত্যাচারী ছিল, সবাইকে খুব খুব কষ্ট দিত। একদিন দৈববাণী হলো যে দেবকীর যে ৮ নম্বর সন্তান সে কংসকে মারবে। শুনেই তো কংস ভয় পেয়ে গেল, আর ঠিক তারপরই দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দী করে দিল। তারপর দেবকীর একে একে 7টা সন্তানকে মেরে ফেলল। এবার যখন 8ম সন্তান হলেন, মানে কৃষ্ণ ঠাকুর, দেবকী আর বাসুদেব ঠিক করলেন এই বাচ্চাটাকে কিছুতেই মরতে দেওয়া যাবে না। প্রচন্ড ঝড় জল রাতে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে বাসুদেব কারাগার থেকে পালিয়ে পৌঁছে দিলেন মা যশোদার কাছে। আর সেই থেকে কৃষ্ণ ঠাকুর মা যশোদার আদরে বড় হয়ে উঠলেন। তার ভালো মন্দ সবকিছু খেয়াল রাখতেন মা যশোদা, নিজের ছেলের মতো আগলে রাখতেন তাকে। কৃষ্ণ ঠাকুরকে জন্ম দিয়েছিলেন দেবকী ঠিকই, কিন্তু মানুষ হলেন মা যশোদার কাছে। তাহলে গুগলি, কোন মা সব থেকে বড় হলো? যশোদা। ভেরি গুড গার্ল। তোমার মিতুল মাও ঠিক এরকম, মা যশোদার মতো। তোমাকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করেছে। সত্যি বলতে কি, নিজের মাও এত করে না যা মিতুল মা তোমার জন্য করেছে। পালস রেট তো খুব হাই। সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। দাদা, এই দাদা, 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 এই দাদা, 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 বাবা বলছি না বাবা, আমি জানতাম যেদিন থেকে চিনি নাম হয়েছে এই সংসারে, আমার সংসারে আগুন লেগে যাবে, আমি জানতাম, আমি জানতাম। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আর আমি কখনোই চাইনি এই প্ল্যানের মধ্যে বিয়েটাকে জুড়তে। তোমরা আমাকে রীতিমতো বাধ্য করেছিলে এই বিয়েটা করার জন্য। শোনো অনু, তোমার কোনো জেদ, কোনো কথা আমি শুনবো না। এই বিয়েটা তোমাকে করতেই হবে, এটাই আমার শেষ কথা।
আমরা তো অস্বীকার করছি না অনু, আমরা জানি, আমরা ইনসিস্ট করেছিলাম এই বিয়েটা করার জন্য, কিন্তু তুমি তো জানো যে এই বিয়েটা আমরা অনেক ভেবে চিনতে ফিক্স করেছিলাম, তাই নাকি? তা কি ভেবে ফিক্স করেছিল? যাতে তুমি কাছ থেকে সবার উপর নজর রাখতে পারো, সঠিক অপরাধীকে চিনে নিতে পারো ওই বাড়ির মধ্যে থেকে। আমরা আসলে চাইছিলাম ওই মানুষগুলোর কাছাকাছি তোকে পৌঁছে দিতে, একটা রাস্তা খুঁজছিলাম। আর ঠিক তখনই তো চাকরির অফারটা পায়ে হেঁটে আসে আমাদের কাছে, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। তার আগে একটা পার্টি হয়েছিল, তাই না? হ্যাঁ, আমরা খবরটা ছড়িয়ে দিয়েছিলাম যে অনামিকা বিদেশ থেকে ফিরেছে। ওর ফিরে আসার অনারে আমরা পার্টি থ্রো করেছিলাম, আর সেই পার্টিতে দস্তিদারদের ইনভাইট করা হয়েছিল। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার দস্তিদার, ওয়েলকাম ওয়েলকাম। আসুন মিস্টার দস্তিদার, আসুন আসুন। আমরা আলাপ বাড়িয়ে, ঘনিষ্ঠতা বাড়িয়ে চেষ্টা করছিলাম কিভাবে কত তাড়াতাড়ি ওদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা যায়। আর তখনই ওরা চাকরির অফার দিল অনামিকাকে। আর আমিও ভেবেছিলাম এটাই বেস্ট অপশন। ওদের দেখানো পথ দিয়েই আমি আমার বাড়ি, আমার লালকুঠিতে প্রবেশ করলাম 12 বছর পর। আমি চেয়েছিলাম ওদের আশেপাশে থেকে। বড় বৌমা, কি হয়েছে? কি হয়েছে? কেন কি কি এখানে তো জল কি বাবা, কি জল শোনা জল নাকি? আর কি, রঞ্জনা লক্ষ্মীদের ঘাড়ের ওপর উল্টে পড়ে এই কাণ্ডটা ঘটালো। এখন বিয়েটা ভালো ভালো মিটলে হয়। শুনতে পাচ্ছ সবাই কি বলছে? হ্যাঁ, একে আমার মনটা সারাক্ষণ কুগায়, তার মধ্যে এরকম একটা অঘটন। আরে লক্ষ্মী, ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি। অত লক্ষ্মীদি, আমি তোমাদেরকে দেখতে পেয়ে একদম চুপ করে থাকবে, নাকামো করবে না, বুঝতে পেরেছো? তুমি তো দিব্যি দেবুদার সঙ্গে ঢং করতে করতে হেঁটে হেঁটে আসছিলে, সেটাই তো ভালো ছিল। আমাকে দেখে ছুটে আসা তোমার কি আছে? কিসের পিড়িত তোমার সঙ্গে আবার এরকম একটা অমঙ্গল ঘটিয়ে দিলে? লক্ষ্মী, তুমি তিলকে তাল করছো কিন্তু। একদম চুপ করে থাকবে তুমি। থাম, তুই থাম। বড় বৌমা তো ঠিকই কইছে, এটা তো অমঙ্গল। হ্যাঁ, ঘোড়া ভর্তি জল পইরা গেল, এটা তো বিয়েতে অমঙ্গল হইব। ওর তো রাগ হইব, ওর পোলার বিয়া। আরে ঠাম্মু, এ আবার নতুন কি বলো তো? আরে বাবা, তুমি তো জানো এই রঞ্জনা পিসিয়ার মা যেখানে থাকবে সেখানে কিছু না কিছু অঘটন ঘটবে। আবার নতুন কি বলো তো? মুখটা একটু বন্ধ রাখো না তুমি, আর এর মধ্যে ধুনো দিও না। বাবা, আমি কিন্তু বিষয়টা না এমনি। না, একদম চুপ করে থাকো তুমি। ওকে, বলবো না বাবা, করো না তোমরা চুলোচুলি। আমার আসলে যাকে যা বলার আমি সব বলে দিয়েছি, এবার সেই তো আসল অ্যাকশনটা নেবে। মা, বাড়িতে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, অঘটন ঘটেই চলেছে। আজকে এতদিন পর একটা শুভ মুহূর্ত এসেছে, শুভ কাজ শুভভাবে করব তা নয়, সকাল সকাল একটা অঘটন। সেখানে আমি রাগ করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, বললেই আমার অন্যায়। লক্ষ্মী, তুমি কবে থেকে এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলে? মঙ্গল অমঙ্গল এসব কি কি হলো কি তোমার? ছেলেমেয়েগুলোর ভালো মন্দর আশঙ্কে সবসময় আমার মুখটা কাঁপে। এই বুঝি একটা ঘটনা ঘটলো, এই বুঝি কোনো একটা বিপদ হলো। কিছুদিন আগে কি হলো তোমার মনে নেই? আমার দুলালটাকে আমি হারাতে বসেছিলাম, ছেলেটাকে যেন আমি ফিরে পাবো সেটা আমি ভাবিনি। সবকিছু গুছিয়ে নিয়ে একটু ওদের বিয়ে ঠিক করলাম, সঙ্গে সঙ্গে এরকম একটা অঘটন, একটা অমঙ্গল। ছেলের বিয়ের দিন সকাল সকালে এমন এসে ধাক্কা মারলো যে গায়ে হলুদের জলটা গড়িয়ে পড়ে গেল। এই জল দিয়ে বর করে চান করাতে হয়। বুঝতে পেরেছো কেন আমার মনটা এরকম করছে, কেন আমি রাগ করছি? শোনো বড়দি, শুধু শুধু তুমি কিন্তু রঞ্জনা দিকে দুষছো। তোমার নিজের দোষটা তুমি চোখে দেখতে পাও না? হ্যাঁ, সারাক্ষণ এই পায় পয়সার হিসেব যক্ষের ধনের মতো আগলাচ্ছ। পরের বাড়ির মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে তাকে পর্যন্ত আগলাচ্ছ। এই গোটা পুরনো বাড়িটা সেটা পর্যন্ত আগলে রেখেছো। আর এত দরকারি একটা জিনিস সেটা তুমি আগলে রাখতে পারলে না? হ্যাঁ, এতই যদি তোমার মঙ্গলের জিনিস হয়, এতই তোমার প্রয়োজনীয় জিনিস হয়, সেই জলটা তুমি ঘরের সামনে রাখতে পারলে না কেন গো? একদম বাজে কথা ভাববে না।
উঠছে না, ও খাবে। মানে তোমার এত খিদে পেয়েছে কি? বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো সোহাগের। তুমিও খাবে? খিদে তো তোমার পেয়েছে বলো। এই মন বেঁধে আলে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে, আদরের গানে এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারায়। ফোন নাম্বার কে করল? রুডি। হ্যালো, হ্যাঁ বল। থানায় আসবো? হ্যাঁ সে ঠিক আছে। কি হয়েছে? কুজু মস্তানের ইন্টারোগেশন চলছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মিঠাই আর আমি একসাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কন্টিনিউ করা। আমরা আসি। ওকে ওকে। কি হয়েছে বলো বলো বলো। আরে রুডি ফোন করেছে, ওই গজু মস্তানের ইন্টারোগেশন চলছে, থানায় যেতে হবে। তাড়াতাড়ি খাও, তারপর ছুটতে হবে। আরে আহির, শেষে কি হলো? মানে তুই তো ফোনে কিছু ভেঙে বললিও না। বেল গ্রান্ট হলো? গুরুজি, আমাদের উকিল অনেক লড়াই করলো কোর্টে, কিন্তু শেষ রক্ষা হলো না। কোর্ট জেল কাস্টাডি দিয়েছে। ওই ওখানে সামান্য কিছু বেটার ফেসিলিটিস পাবে ব্যাস। আবার আবেদন করা হবে জামিনের। মামা দাদু বলেছেন গুরুজি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। বাহ, বিনা দোষে ছেলেটা জেল খাটবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই কি কাণ্ড আদিত্য! আহির মল্লার কি বললো? খুব ভেঙে পড়েছে না আমার ছেলেটা? কাকিমা, এই সমস্ত প্রশ্ন এখন আর কেন করছো? তবে মামা দাদু বলেছেন মল্লারকে যত তাড়াতাড়ি সম্ভব জামিনটা করিয়ে দেবে। আদিত্যদা, তুমি একবার মামা বাবুর সাথে কথা বলে দেখো না, কেসটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটাও তো বোঝা দরকার। একটু বলো, হঠাৎ করে বিন্দির মৃতদেহ আবিষ্কার হলো কেমন, তাই না? কি যে আরো কপালে আছে কে জানে। রঞ্জা, এবার তোমাকে শক্ত হতেই হবে। আমার তো তোমাকে দেখে ভয় লাগছে। তুমি যদি এতটা দুর্বল হয়ে পড়ো তাহলে মল্লারের অবস্থা তো আরো খারাপ হবে। এটা বুঝতে পারছো তুমি? বাবা সৈনিধি, আমি শুধু একটা কথা ভাবছি যে পুরো ঘটনাটা কে সাজালো। মানে বিন্দি তো মারা গেছে, ওর ডেড বডি পাওয়া গেছে। আমি আগে অবধি ভাবছিলাম যে হয়তো পুরো ঘটনাটা বিন্দি সাজিয়েছে, কিন্তু এখন তো বিন্দি নেই। তাহলে খুনটা কে করলো? ও বাবা, আমি তো তোমার মেয়ে, তুমি বলো না, সবাইকে বলো না, তুমি একবার বোঝাও না বাবা। দাদু, ও দাদু, তুমি তো জানো আমি কি শিক্ষায় বড় হয়েছি। তুমি তো বোঝো আমি নিজেকে প্রমাণ করবই। আমি যেটা করেছি সেটা যথেষ্ট কারণ ছিল। এই বাড়িতে থাকা তোমার কিসের এত লোভ বলো তো? যখন কেউ চাইছে না তোমায়, তাহলে কেন থাকতে চাইছো এখানে? আপনি আমার ভরসা, আমি আপনার পাশে থাকতে চাই। প্লিজ
তুমি চাইলেও আমি যে চাই না তোমার সাথে থাকতে, একসাথে তোমার সঙ্গে আমি আর থাকতে পারবো না। একটা বারের জন্যও কি আপনি আমায় ক্ষমা করতে পারবেন না? একবার করলে সেটাকে ভুল বলে, কিন্তু বারবার করলে সেটাকে অপরাধ বলে তুবড়ি। আর অপরাধের কোনো ক্ষমা হয় না। যাও, অনেক হয়েছে, এবার যাও। বোধহয় তুমি সুখের জীবন ছাড়তে চাইছো না, তাই এত আপত্তি। কিন্তু কি করবে বলো, হাতে না হাতে তো ধরা পড়ে গেছো। তবে আমি তোমাকে একটা ছোট্ট সাজেশন দিতে পারি তুবড়ি। এই চোখের জল কিন্তু ফালতু খরচ করো না, এটাকে বাঁচিয়ে রাখো। কারণ ইন ফিউচার এই চোখের জল কিন্তু তোমার সারা জীবনের সঙ্গী হবে। সত্যি আমি একটা কথা না বলে থাকতে পারছি না। এত অপমান সহ্য করার পরও তুমি পোকামাকড়ের মতো বাড়িতে কি করে পড়ে আছো? এটা তোমার লোভ। না হলে কেউ ভদ্র মানুষ এত অপমান সহ্য করার পরও এই বাড়িতে থাকতে চায়? আমি কোনো অধিকার চাই না নিশা, আমাকে নিজের মতো ভেবো না। সাহস দেখেছো? বেশি তো কমই না। আচ্ছা, তাহলে তুমি অধিকার চাও না তো? তাহলে তুমি এখন এখানে আছো কেন? বেরিয়ে যাও না বাড়ি থেকে। তুমি এই বাড়ির কেউ নও, ফলে তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। আর আমি যদি বলি তুমি এই পরিবারের কেউ নও, তোমাকে কেউ চায় না। নিশা আমাদের বাড়ির গেস্ট, আমার অফিস স্টাফ অর্জুনের বন্ধু। আমাদের গেস্টকে এভাবে অপমান করার কোনো অধিকার তোমার নেই। আর একবার এইভাবে ওর সাথে কথা বলবে না। হ্যাঁ, নিশা আমার বন্ধু, তোমার কোনো অধিকার নেই ওর সাথে এইভাবে কথা বলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।